হোয়াট শুনবি আমারটা 146 পেজ। কোন অধ্যায়টা পড়াইছিলেন কালকে, কোন পোয়েমটা পড়াইছিলেন? আগের দিন 4 পর্যন্ত শেষ করতে আমরা 4 স্ট্যান্জা পর্যন্ত ওডান মেলানকলি থেকে, সরি ওড টু নাইটিঙ্গেল থেকে। ও আচ্ছা, পরেরটা দেখুন স্ট্যান্জা থেকে। হ্যাঁ ভাই শুরু করেন, সব কিছু ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর এট মাই ফিট, মানে কবি যখন ইমাজিনেটিভলি বা এই কবিতা দিয়ে স্পিকার সে তখন ইমাজিনেটিভলি এই নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে চলে আসছে, তখন তার আমরা কিন্তু দেখেছি পড়তে স্ট্যান্ডে সেটা চারপাশের অবস্থাটা বর্ণনা করছে। এরপরে এই স্ট্যান্ডে সব ওইরকম চারপাশের অবস্থা বর্ণনা করছে। কি বলছে? আই ক্যান নট সি, আমি দেখতে পাচ্ছি না, কারণ কিন্তু অন্ধকার আচ্ছন্ন একটা জায়গা ছিল যে, সেজন্য কবি বলছে কি যে আই ক্যান নট সি, আমি দেখতে পাচ্ছি না হোয়াট ফ্লাওয়ার্স আর এট মাই ফিট, আমার পায়ের নিচে কোন ফুলগুলো আছে বা কোন ফুল আছে, নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাগস, এবং অথবা মানে এই যে গাছের ডালে ডালে কোন ধরনের ফুল ঝুলে আছে বা কি ঝুলে আছে। এরপরে বলছে বাট ইন ইমব্যালেন্সড ডার্কনেস, কিন্তু এই যে একটা এত অন্ধকার আর কি, গেস ইজ সুইট হার উইথ দ্য সেন্সিবল মান্থ ইনডোর্স, তবে আমি সাধারণত এখানে যে গন্ধটা আছে সেই গন্ধ দ্বারা আমি অ্যাটলিস্ট অল্প কিছু বা সামান্য কিছু হলেও রিয়েলাইজ করতে পারি যে এটা হচ্ছে ফুল ফোটার একটা মাস, মানে মে মাস। এখানে সাধারণত ফুল ফোটার মাসকে বলা হয় মে মাস। মে মাসে সব ধরনের ফুল সাধারণত ফোটে। তো সেই জন্য এখানে কিডস বলছে বা যে স্পিকার সে বলছে কি, যখন সে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে ইমাজিনেশনের দ্বারা বা কল্পনার দ্বারা চলে গেছে, তখন সে তার পরের অবস্থা বর্ণনা করছে যে আমি মানে এখানে এতটাই অন্ধকার যে আমি বুঝতে পারছি না যে আমার চারপাশে আসলে কোন ধরনের ফুল আছে, এবং আমার মাথার উপরে মানে শাখায় কোন কোন ধরনের ফুল আছে বা কোন কোন ধরনের গাছ আছে ওখানে। এবং আরো বলছে এটা এতটাই অন্ধকার জাস্ট আমি তাদের গন্ধগুলো দ্বারা বুঝতে পারতেছি যে এই মাসটা হচ্ছে ফুল ফোটার মাস বা মে মাস। এরপরে বলছে দ্য গ্রাস, দ্য থিকেট এন্ড দ্য ফ্রুট ট্রি উইট, এখানে আরো কি কি আছে, এই গ্রাস বা ঘাস গাছ আছে, থিকেট বলতে দুর্বা চাপা ঘাস বলা হয় সাধারণত, সেগুলো আছে, এবং আরো বিভিন্ন বন ফল গাছ আছে। হোয়াইট হথর্ন, এগুলো হচ্ছে গাছের নাম, হথর্ন গাছ আছে, এন্ড দ্য প্যাস্ট্রাল এগ্লিনটাইন, এবং এগ্লিনটেন গাছও আছে সেখানে। ফার্স্ট ফেডিং ভায়োলেটস কভারড উইথ লিভস, এবং ওখানে আবার সেই দ্রুত শুকানো, মানে যে ফুলগুলো খুব দ্রুত ফেড হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়, মানে অদৃশ্য বলতে শুকিয়ে যাওয়া, ওই ধরনের ফুলও আছে এখানে। এরপরে বলছে এট মিড মেস এল্ডেস্ট চাইল্ড, এবং মে মাসের সাধারণত প্রথম দিকে যে ফুলগুলো ফোটে ওই ফুলগুলো ওখানে আছে। দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডোয়ে ওয়াইন, এবং মানে পরবর্তীতে যে ফুলগুলো বিশেষ করে গোলাপ ফুলগুলো যে ফুটবে সেগুলো কবি তার চারপাশে মানে তার আশেপাশে সে ওগুলোর সেন্ট মানে অনুভব করতে পারতেছে আর কি। দ্য মারমারা সাউন্ড অফ এ ফ্লাইস অর সামার ইভস, এবং ওখানে মৌমাছিদের গুঞ্জনও আমি শুনতে পাচ্ছি। তার মানে এই টোটাল স্ট্যান্ডার্ডটা কিন্তু যখন সে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে চলে গেছে ইমাজিনেশনের দ্বারা বা কল্পনার দ্বারা, তখন সে চারপাশে কি কি দেখেছে সেটি বর্ণনা করছে। তো এটা এবার হচ্ছে এখানে এক্সপ্লানেশন আছে, দেখুন এক্সপ্লানেশন হচ্ছে কত পেজ এটা বলতেছি, এটা হচ্ছে ফিফথ না 156 পেজ। দেখুন আছে লাইন 41 থেকে লাইন 60 পর্যন্ত, সরি লাইন 50 পর্যন্ত। সবার মানে ওখানে যারা আছে কলেজ সবার বই কি এক না? সবার এক নাও হতে পারবে। আচ্ছা 156 পেজে দেখুন নিচে আছে স্ট্যান্জা 5। 151 পেজে দেখতে পারবে। আচ্ছা হয়তো 151 বা 156, মানে আমার কাছে 156 পেছেন কি? নওরিন ফাতিমাতুজ জোহরা, স্ট্যান্জা 5 লাইন 41-50। জি আচ্ছা ওখানে আছে কি, আচ্ছা the entire stanza has been devoted to the description of the scene that the poet imagined, তার মানে কবি ইমাজিন করে বা তার কল্পনার দ্বারা ওখানে গিয়ে যে সিনারি গুলো দেখেছে ওইটার একটা ডেসক্রিপশন দিয়েছে এর মধ্যে। বলতে his fancy transports him as it were to the place in the forest where the nightingale sing,
মানে সে কল্পনার তাকে এমন একটা জগতে নিয়ে গেছে, মনে হয় যেন এই জায়গাটাতে সাধারণ নাইটিঙ্গেল এখানে বসে গান গায়। এরপরে বলছে দ্য পোয়েট ইমাজিনস দ্যাট, কবি আরো কল্পনা করছে যে ইট ইজ ডার্ক ইন দ্য ফরেস্ট, এটা অনেক অন্ধকার আছে একটা জায়গা, সো দ্যাট হি ক্যান নট সি হোয়াট ট্রিজ এন্ড ফ্লাওয়ার্স আর গ্রোয়িং অ্যারাউন্ড হিম, মানে সে যার কারণে এটা দেখতে পাচ্ছে না যে তার চারপাশে বা তার আশেপাশে কোন ধরনের ফুলগুলো আছে। বাট দ্য হোয়াইট অ্যাটমসফিয়ার ইজ পারভেডেড বাই দ্য সুইট স্মেল, তবে ওখানে পরিবেশটা মানে সরি হুল অ্যাটমসফিয়ার, মানে ওখানে সম্যক বা সব যে টোটাল যে পরিবেশটা, এই পরিবেশটা সে অ্যাটলিস্ট বুঝতে পারছে তার ঘ্রাণ শক্তি দ্বারা বা ওগুলোর গন্ধ শুকে, ওখানে কোন ফল আছে ফুল আছে এগুলো। From various flowers, as a result, the darkness is enriched by the sense. Though he cannot see them, যদিও সে তাদেরকে দেখতে পাচ্ছিল না, মানে them বলতে সেই গাছগুলো, the trees and the bushes all are covered with flowers, কিন্তু সে অ্যাটলিস্ট এগুলো সেন্টের দ্বারা বুঝতে পারছিল যে যত গাছ আছে সবগুলো ফুলে ফুলে টোটালি ভরে আছে আর কি, এতটা গন্ধ ছিল ওখানে। এরপরে বলছে he knows that white hawthorn, eglantine violets which fade so quickly, as well as the musk rose, the first flower to blossom in the middle of May, are all growing here। এবং মানে এখানে বিভিন্ন ফুল এসেছে, যে ফুলগুলো ওখানে থেকেছিল, মানে যে ফুলগুলো সে গন্ধ পেয়েছিল সেগুলো বর্ণনা করছে, যেমন এখানে মে মাসের শুরুর দিকে ফোটা গোলাপ ফুলগুলো, এরপরে হচ্ছে এগ্লেন্টাইন, হথর্ন, ভায়োলেট, এই ধরনের বিভিন্ন ফুল। he knows that, সেটা জানে যে the place where the musk rose grows would be humming like the sound of buzzing bees during summer evening, এবং যেহেতু ওটা এক ধরনের ফুলের গাছের একটা ঝাড় বা ঝোপ, সুতরাং ওখানে অবশ্যই মৌমাছিরা থাকবে, এটাই সিম্পল। সুতরাং ওখানে সে মৌমাছিদেরও সে গুনগুন ধ্বনি শুনতে পাচ্ছিল। তার মানে এই টোটাল স্ট্যান্জা হচ্ছে সে যা যা দেখছিল এগুলোর একটা ডেসক্রিপশন। বুঝতে পারছেন কি স্ট্যান্জাটা পুরোপুরি ভালো মতো সবাই? জি। এরপর আছে সিক্সথ স্ট্যান্জা, ডার্কলিং আই লিসেন। সেখানে এখানে কি বলছে, ডার্কলিং মানে ডার্ক আর কি কথা, তো সে অন্ধকারের মধ্যে আই লিসেন আমি শুনি, এন্ড এবং ফর এ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ এসেনশিয়াল ডেথ, মানে মনে হয় যেন কিছু সময়ের জন্য আমি একেবারে গভীর ঘুমের মধ্যে পড়ে আছি, মানে ওখানকার পরিবেশটা এতটাই মধুর যে সে মনে হয় যেন ঘুমের মধ্যে পড়ে আছে বা সে ঘুমিয়ে আছে। সাধারণত আজকে একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে, কোন জায়গায় যেন নরওয়ে না কোথায় যেন একটা রুম আছে যেখানে মানুষ 45 মিনিটের বেশি থাকতে পারে না, সবচাইতে হাইয়েস্ট একজন 45 মিনিট, সেখানে হার্ট বিট পর্যন্ত শোনা যায়। তো এরকম একটা যে কবি এই চারপাশে দৃশ্যাবলী, সেন্ট, এগুলো শুনে এতটাই মনোমুগ্ধকর হয়ে গেছে, মনে হয় যে ঘুমের ঘরে পড়ে গেছে আর কি। called him soft names in many used to rhyme, এবং আমি তাকে সুন্দর বা নরম সুরে ডেকেছি, কারণ তাকে বলতে নাইটিঙ্গেলকে, টু টেক ইনটু দ্য এয়ার মাই কোয়েট ব্রেথ, মানে যাতে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যায় সেখানে, বা আমাকে সেখানে তুলে নিয়ে যায়, নাইটিঙ্গেলের যে ওয়ার্ল্ড বা সে যেখানে থাকে আমাকে ওখানে নিয়ে যায়। তারপরে বলছে নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, এবং মানে কবির এতটা ভালো লাগছিল সে তখন বলছে কি নাও মোর দ্যান এভার সিমস, মানে এখন মনে হয় সবচাইতে বেশি টু রিচ টু ডাই, ইট রিচ টু ডাই, মানে মারা যদি আমি এখন মারাও যাই তারপর মনে হয় সবচাইতে সুখকর অবস্থা আমি মারা যাবো, মানে কবি এতটা ভালো লাগছিল। তো এখন ইমাজিনেটিভলি মানে এটাও কল্পনা করতে হবে, এটাও ভাবছে যে যদি আমি এখন মারাও যাই তা তো মনে হয় আমার কোনো এরপর বলছে টু চিজ আপ মিডনাইট উইথ নো পেন, এবং এই যদি ওটা মাঝরাত কিন্তু আমার কোনো কষ্ট হবে না মারা যেতে। while thou art pouring forth thy soul abroad in such ecstasy, তখন এখানে কই বলছে হচ্ছে মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, ওকে। এখানে বলছে while thou art pouring forth thy soul abroad in such an ecstasy, এখানে দাও বলতে হচ্ছে এই যে নাইটিঙ্গেল, সে নাইটিঙ্গেল যে সাধারণত তুমি হচ্ছে এমন একটা মানে তোমার সোল বা তোমার আত্মাটা বা তোমার হৃদয়টা হচ্ছে এমন একটা কিছু যেটা কিনা সবসময় আনন্দের মধ্যেই থাকে, মানে এখানে কবির আনন্দের সাথে নাইটিঙ্গেল আনন্দের তুলনা করছে। আমি জাস্ট অল্প কিছু সময় যাবত এখানে আসছি, তাইতে আমার এরকমটা মনে হয় যে মানে যেন আমি মারা গেলেও আমার এখন কোনো কষ্ট হবে না। আর সেখানে নাইটিঙ্গেল সে মানে সবসময় এইরকম একটা ওয়ার্ল্ডই থাকে বা এরকম একটা আনন্দের ওয়ার্ল্ডে থাকে। স্টিল উডেস্ট দাও সিং, এবং তুমি ওখানে মানে গান গেয়েই থাকবে বা তুমি গান গাইতেই থাকবে ওখানে বসে বসে। অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, কিন্তু আমি মানে ওখান থেকে শুনতে সক্ষম হব না। সো দাই হ্যাভ রিকোইন বিকাম এ স্যাড, সুতরাং মানে তোমার যে গান, এই গানটা মনে হয় যেন আমাকে মানে আমাকে সমাধি এনে দিবে বা হচ্ছে আমাকে টোটালি মেরে ফেলবে আর কি কথা। তো যদি এটা এবার বোঝার জন্য স্ট্যান্ডার্ড 6 দেখুন, ওখানে আবার সেই 157 152 পেয়েছে, মানে আগে আমরা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন পর থেকে দেখুন যে
এখানে আছে দিস লাইনস আর ফ্রম দ্য 6th স্ট্যান্সা অফ কিডস ওড টু এ নাইটিঙ্গেল। এটা 6th স্ট্যান্সা থেকে নেওয়া হয়েছে, নাইটিঙ্গেল কবিতা থেকে, ওড টু নাইটিঙ্গেল। দিস পোয়েম ক্যাপচার দ্য পোয়েটস ডিপ সেন্স অফ ডিসগাস্ট উইথ লাইফ। এখানে সে মূলত তার লাইফ নিয়ে বা তার বাস্তব লাইফ নিয়ে সে যে সন্তুষ্ট না, মূলত এতে বোঝাচ্ছে। ইট অলসো এক্সপ্রেসেস হিজ কিন ডেজায়ার ফর এস্কেপ ইনটু দ্য ড্রিম ল্যান্ড অফ ফ্যান্সি। এবং এখানে সে যে এই যে একটা কল্পনার জগতে করতে চেয়েছে, প্রবেশ করতে চেয়েছে, আমরা এইটারই তীব্র আকাঙ্ক্ষাই কবিতায় দেখতে পাই। দ্য পোয়েটস ইন্টেন্স ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ওয়ার্ল্ড হোয়ার ইউথ ডাই, বিউটি ফেডস এন্ড লাভ ভ্যানিশেস, লিডস হিম টু লুক আপন ডেথ নট রেবল বাট ওয়েলকাম, এস্কেপ ফ্রম দ্য ওয়ারেনেস, দ্য ফেভার এন্ড দ্য ফ্রেট অফ লাইফ। মানে কবি তার কাছে ইয়াং, মানে আমাদের যে পার্থিব জগৎ, এইটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে সাধারণত একজন মানুষ, যেমন এখানে বলছে ইউথ ডাই, যারা যুবক তারা মারা যায়, বিউটি ফেডস সৌন্দর্য সেগুলো মানে এই হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়, মানে সৌন্দর্য সবসময় থাকে না আমাদের সাথে। আমরা এখন যুবক আছি, আবার কিছুদিন পরে বিরুদ্ধ হয়ে যাব, এইটাই তার মানে সৌন্দর্য কিন্তু থাকে না। লাভ ভেনিশ, এবং ভালোবাসাও সেটা ভেনিশ বা শেষ হয়ে যায়। লিডস হিম টু লুক আপন ডেথ, যার কারণে কবি এখন মানে মৃত্যু খুঁজেছে আর কি, বা সে মৃত্যুর জন্য সার্চ করেছে। নট টেরিবল বাট এ ওয়েলকাম, এস্কেপ ফ্রম দ্য ওয়ারেনেস, দ্য ফেভার এন্ড দ্য ফ্রেড। এবং সেই মৃত্যুর জন্য তার কাছে ভালো বা সুখকর একটা মৃত্যু হয়। And as a of life, the poet explains that this is not the first time that he has thought of death. কবি এটা বলছে যে এইটাই একমাত্র বার না যখন সে শুধুমাত্র মানে মৃত্যু নিয়ে ভাবছে, সে এর চাইতে আগে হয়তো ভাবছে। he has always looked upon death with love, সে সবসময় মানে মৃত্যুকে নিয়ে ভাবতে, এবং এটা থেকে মানে মৃত্যুর প্রতি তার একটা ভালোবাসা কাজ করতো। he has always regarded death as essential, এইসফুল, এবং সে সবসময় মানে মৃত্যুকে আরামদায়ক কোনো কিছু ভাবছে। indeed এছাড়াও বা পরিপ্রেক্ষিতেও often it is thought he called upon death so that it may end the deep suffering which life inflict upon him। মানে কবি আসলে এখানে বলতেছে মানে মৃত্যু সম্পর্কে তার ধারণাটা কি, সে সবসময় এগুলো নিয়ে ভাবতো, সুতরাং মৃত্যুকে তার কাছে অন্যরকম কোনো কিছু আসলে মনে হয় নাই, বা সে মৃত্যু নিয়ে এরকমটা ভাবছে যে এইটা হচ্ছে একটা আরামদায়ক কোনো কিছু। এরপর আছে while in such a state the poet eagerly desired that death would overtake him, for it was a luxury to die in the midst of such happiness, to pass away painlessly into the night air at listening to the enchanting melody of the bird pouring forth its music in its profuse stage। তো কবি যখন নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে চলে গেছে তখন তার এতটা ভালো লাগছিল, যেন তার মনে হচ্ছিল যখন এখন যদি সে মারাও যায় এখন, তারপরে তার কোনো কষ্ট হবে না, বরঞ্চ সে নাইটিঙ্গেলের গান শুনতে শুনতে মারা যাবে, যেটা তাকে অফুরন্ত আনন্দ দিবে। But as he thus yearned for this happy death, the thought that even after his death the nightingale would continue its song, while he would be deaf to the noble song being in his grave, gives him shock। তবে কবি এটা জেনে একটু দুঃখিত হয়েছে যে যদি সেখানে বসে মারা যায় তখন নাইটিঙ্গেল তো আসলে তার গান থামাবে না, সে তো তার গান গেয়েই যাবে, কিন্তু যদি কবি মারা যায় তাহলে তো সে শুনতে সক্ষম হবে না, তাই না? তার মানে তখন যদি নাইটিঙ্গেল গানও গায় তারপর কবি আর শুনতে পাবে না এত সুন্দর সুর, এজন্য সে এবার মানে একটু দুঃখ পেয়েছে বা তার একটু খারাপ লেগেছে। The poet's love of beautiful, while raising in him a desire of death amidst beautiful surrounding, also pains him because he would be deprived of this beautiful song। আপনাদের মানে এই আগের লাইনের কথাই যে এত সুন্দর একটা পরিবেশে সে মারা যাবে, সে আর নাইটিঙ্গেলের গান শুনতে পাবে না, এগুলা তাকে আর একটু মানে ব্যথা দিয়েছিল, বা সে নাইটিঙ্গেলের গান থেকে বঞ্চিত হবে, এগুলো তাকে একটু মানে খারাপ লাগার কারণ ছিল। তো মূলত এইটি হচ্ছে এই স্ট্যান্ডার মধ্যে বলছে 6th স্ট্যান্ড। এটা কি বুঝতে পারছেন সবাই যে 6th স্ট্যান্ডার কি বলা হয়েছে? এটার সামারিটা আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে বলছে যে ফার্স্টে আমরা তো দেখছি এর আগের স্ট্যান্ডায় এখানে যে স্পিকার সে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে গেছে এবং চারপাশে ঘটনার বর্ণনা দিয়েছে। এরপর এই স্ট্যান্ডায় বলছে যে যখন কিছু এখানে মানে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে গেছে তখন আর কি তার এতটা ভালো লাগছিল যে মনে হয় যদি সে এখানে বসে মারাও যায় তারপরও মারা যায় তো তার কোনো ক্ষতি হবে না, কষ্ট হবে না। মানে যখন একজন মানুষ মারা যায় তখন তার তীব্র যন্ত্রণা বা তীব্র কষ্ট হয় সাধারণত, কিন্তু নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে যাওয়ার পর কবির অবস্থা এতটা মানে এত সুন্দর হয়েছিল বা সে তার ফিল এরকমটা হয়েছিল যে যদি এখন সে মারা যায় তারপর তার কোনো কষ্ট হবে। এরকম হচ্ছে ফার্স্টে কত লাইন মনে হয় 4 থেকে 5 লাইনে বলা হয়েছে, এবং লাস্টের লাইনগুলোতে বলছে যে হ্যাঁ যদি এখানে সে মানে মারা যায় তাহলে তো তার কষ্ট হবে না, কিন্তু যদি মারা যায় তাহলে তো সে তার নাইটিঙ্গেলের গান শুনতে পারবেন। নাইটিঙ্গেল যে এত সুন্দর গান, যেখানে মানে কবি তো যেহেতু সে মারা যাবে সুতরাং তখন তো আর সে জীবিত থাকবে না, দ্যাটস ওয়াই তার কানটা মানে সে তার কান দিয়ে তো কিছু শুনতে পাবে না, সুতরাং এই জন্য সে একটু দুঃখিত হয়েছে যে আমি তো থাকবো না, কিন্তু নাইটিঙ্গেল তার গান গেয়ে যাবে, তাহলে তো আমি এত সুন্দর গান থেকে বঞ্চিত হবো, যার কারণে সে একটু দুঃখ
প্রকাশ করছে স্ট্যান্জা লাস্টের দিকে। জি বুঝতে বুঝতে পারছি। পারছেন? এরপরটা হচ্ছে এখানে বলছে দাও ওয়াস্ট, ওয়াস্ট বলতে ওয়াচ, ওকে, এটা যেহেতু অনেক আগের লেখা সুতরাং ওই সময় ইংলিশ গুলো এরকমটাই ছিল। দা ওয়াস্ট নট বর্ন ফর ডেথ, এখানে মানে নাইটিঙ্গেলকে ইমর্টালাইজ করছে যে দা ওয়াস্ট নট বর্ন ফর ডেথ, মানে তুমি কিন্তু মারা যাবার জন্য জন্মগ্রহণ করনি, ইমর্টাল বার্ড, তুমি হচ্ছে কি অমর একটা পাখি। নট হাংরি জেনারেশন থ্রেট দি ডাউন, মানে কোনো অসভ্য জাতি বা কোনো খারাপ জাতি তোমাকে কখনো ধ্বংস করতে পারবে না। দ্য ভয়েস আই হিয়ার দ্যাট পাসিং নাইট ওয়াজ হিয়ার্ড ইন এনিশিয়ান ডে, মানে আমি যে গানগুলো এখন শুনতেছি, মানে গান বলতে নাইটিঙ্গেলের গান, সেটা আমি যেটা শুনতেছি এটা আগেও, এনিশিয়ান শব্দটা হচ্ছে মানে অতীত, তার মানে আমি এখন তোমার গান শুনছি, এটা অতীতেও শোনা যাইতো বা অতীতেও তারা শুনছে কারা, বা এম্পেরিয়র রাজা বাদশারা এন্ড ক্লাউন, মানে একেবারে অনেক কি বলে যে অনেক ধনী থেকে একেবারে গরিব পর্যন্ত, এখানে ক্লাউন বলতে ভাটদেরকে বোঝানো হয়েছে, ওকে, বা একেবারে নিম্ন পর্যায়ে যারা থাকে, তার মানে এই যে নাইটিঙ্গেলের গান, এটা হচ্ছে বা নাইটিঙ্গেল হচ্ছে একটা ইমমর্টাল বার্ড, কোনো কেউ তাকে ধ্বংস করতে পারে না। তোমার গানটা হচ্ছে অনেক আগে লোকজন শুনেছে, হোক সেটা একেবারে ধনী বা হোক সেটা একেবারে গরিব। পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড এ পথ থ্রু দ্য স্যাড হার্ট অফ রাত দ্যাট সিক ফর হোম শি, আচ্ছা এই দুই কি হচ্ছে, পারহ্যাপস হতে পারে দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড এ পথ, যে এই একই গানই মানে যারা আগে শুনছে আর কি, এই গানটাই হয়তো তারা এই গানের সুরে তারা খুঁজে পেয়েছিল বা এই গানই তারা শুনেছে। থ্রু দ্য স্যাড হার্ট অফ রাত, রাতের সেই মানে দুঃখ ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে, রাত হচ্ছে মেবি রাত হচ্ছে বাইবেলের একজন যুবতী হচ্ছে মেবি রাত, ওই রাতের ক্যারেক্টারটা এই পাশে দেওয়া আছে, এটা হচ্ছে কোন জায়গায় আছে, রাত 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 স্টানজা 7 না, রাত এটা নিয়ে একটা গল্প আছে, সঠিকভাবে ভালো মতো মনে নাই। আচ্ছা, রাত বলছে দিস ইজ আ রেফারেন্স টু দ্য বাইবেল, এটা হচ্ছে বাইবেল থেকে নেওয়া হয়েছে, এমনিতে একটু মনে রাখুন। রাত কেম ফ্রম মোয়াব, মানে রাতের বাড়ি ছিল কোথায়, মোয়াবে। শি ওয়াজ ম্যারিড টু এ জিউ, মানে একজন ইহুদির সাথে তার কি হয়েছিল, বিয়ে হয়েছিল ইন মোয়াব, ওখানে আফটার দ্য ডেথ অফ হার হাজবেন্ড, তার হাজবেন্ডের মারা যাবার পরে শি ইনসিস্টেড অন মাইগ্রেটিং উইথ হার মাদার ইন ল নোয়ামি, কি বলছে মানে তাকে তার সেই শাশুড়ির বাড়িতে থাকতে হইতো, তার শাশুড়ির নাম ছিল কি নোয়ামি। সো দা এলিয়েন ল্যান্ড অফ জুদা, মানে যেহেতু তার হাজবেন্ড মারা গেছে তারপর তাকে ফোর্স করা হচ্ছিল তার শাশুড়ির সাথে থাকতে, সেই ইহুদি রাজ্যে থাকতে। দেয়ার শি গ্লিড কর্ড ইন দ্য ফিল্ডস অফ এ কিন্সম্যান অফ নোয়ামি, এবং সেখানে তাকে মানে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে থাকতেছে, এমনকি তাকে এই যে জমি থেকে শস্য উপার্জন, শস্য মাড়াই করা, শস্য কালেক্ট করা, এইগুলো কাজও তাকে দিয়ে করানো হয়েছে। তো এখানে তার দুঃখ কষ্টের কথা মানে বলা হয়েছে আর কি। তো এখানে এই কবিতায় সেটা ইউজ করা হয়েছে, দেখুন এখানে স্যাড হার্ট অফ রাত, মানে রাতের যে মানে সে যেহেতু এইগুলা কাজ করতেছিল, তার হাজবেন্ড মারা যাওয়ার পরে তাকে এই ধরনের কাজ করা হয়েছে, সুতরাং সে ভালো ছিল না বা সে অনেক দুঃখ ভারাক্রান্ত একজন মহিলা ছিল। তো এখানে সেটা বলছে যে হতে পারে ওই সমস্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ও তোমার গানটা শুনেছিল। when sick for home she stood in tears amid the alien corn, এবং হচ্ছে যখন সে এরকম মানে অশ্রু ভেজা চোখে বা মানে তার সেই কি বলে যে সে এই যে কান্নারত অবস্থায় মাঠে দাঁড়িয়েছিল, the same that of time hath charmed magic casement opening in the foam, এবং এই যে সুর, যে সুরটা সাধারণত সম্মোহিত করে ফেলেছিল বা সেই সুরটা সম্মোহিত করছিল অফ ফেরিলাস সিস, সেই ভয়ঙ্কর সমুদ্রকে, ইন ফেইরি ল্যান্ডস ফরলন, অথবা মানে সে পরিত্রাসে, মানে নাইটিঙ্গেলের গানটাই হচ্ছে সেই সমুদ্র গানটা, সেটা কিনা আগে এক সময় রাতের মানে রাত শুনেছিল, এরপরে এই যে যারা অনেক আগে রাজা বাদশাহ, তারপর হচ্ছে সেই যারা ভাট ছিল সেই সমস্ত লোকজন শুনেছিল, এই স্টোরি সেটা বলা হয়েছে। আর একটু ভালো বুঝতে হলে এক্সপ্লানেশনটা দেখুন, ওখানে আছে মেবি এক্সপ্লানেশনে, এখানে আছে হচ্ছে হ্যাঁ 7th স্ট্যান্জায়, এখানে বলছে কি these lines occur in the 7th stanza of Keats' Ode to a Nightingale. The poet describes the nightingale as immortal, মানে এখানে নাইটিঙ্গেল সে ইমর্টালাইজ করছে বা অমরত্ব দান করছে, বলছে নাইটিঙ্গেলটা অমর পাখি। For he feels that it can never die, কারণ এটা কখনো মারা যায় না। He thinks that the nightingale's sweet song is bringing him such rapture in the same that song thousands of years back, and he was heard by generation after generation of men and women of all classes. এখানে কবি আরো বলছে যে নাইটিঙ্গেল গানটা এতটা আনন্দ দিচ্ছে, এবং এই আনন্দটা যারা আগে শুনছে মানে প্রজন্মের আগে যারা প্রজন্ম ছিল তারাও শুনেছে, এবং এখনো মানে এই কবি শুনতেছে এবং পরবর্তী যারা আসবে তারাও শুনবে। সুতরাং
নাইটিঙ্গেল হচ্ছে একটা ইমমর্টাল বার্ড। এখানে এটুকু বলা আছে। এরপরে বলছে দিস লাইনস কনসেন্ট্রেট দ্য আইডিয়া বাই প্রেজেন্টিং টু এক্সাম্পল। এখানে এই লাইনগুলোকে বোঝানো হচ্ছে দুটো এক্সাম্পলের দ্বারা। সেটা কি? ফার্স্ট দ্য পোয়েট রিফার্স টু দ্য ফেমাস বাইবেলিক্যাল স্টোরি অফ দ্য রাত। প্রথমে কবি এখানে রাতের একটা গল্পের মাধ্যমে সেটা বুঝিয়েছে। রাত কে ছিল? হু দো এ মোয়াবাইট, যদিও সে একজন এই বাইবেলিক্যাল ক্যারেক্টার বা মোয়াবাইট ছিল। মোয়াবাইট বলতে যে মোয়াবের অধিবাসী তাকে বলা হয় মোয়াবাইট। লেফট হার নেটিভ ল্যান্ড ফর জুডা, এবং সে জুডার জন্য তার নিজের গ্রাম ছেড়ে বা তার নিজের এলাকা ছেড়ে চলে গিয়েছিল। হয় সে অ্যাকম্পানিড হার মাদার ইন ল আফটার হার হাজব্যান্ড ডেথ, এবং যেখানে তার শাশুড়ির সাথে তার হাজব্যান্ড মারা যাওয়ার পরেও ছিল। দেয়ার শি মাস্ট হ্যাভ ফেল্ট ভেরি স্যাড, এবং সে সেখানে অনেক দুঃখ কষ্টের জীবন কাটাইছিল বা অনুভব করছিল, এন্ড লোনলি, এবং অনেক একাকিত্ব অনুভব হচ্ছিল তার। এজ শি ওয়ার্কড এজ এ ক্লিনার ইন দ্য ফিল্ড, কারণ সে মাঠে সাধারণত শস্য যারা মানে কালেক্ট করে ওই হিসেবে সে কাজ করছে। আবার হাজব্যান্ড রিলেটিভ, তার হাজব্যান্ডের যারা পরিচিত বা আত্মীয় তাদের হয়ে, বিকজ দিস ওয়াজ এ ফরেন ল্যান্ড ফর হার, কারণ এটা ছিল তার জন্য মানে একটা ফরেন ল্যান্ড, মানে তার শাশুড়ি বা তার সেই শাশুড়ি বাড়ির যারা লোকজন তাকে ফোর্স করতেছে এই ধরনের কাজ বাজ করতে, যার কারণে রাত সে একটু মানে দুঃখিত ছিল বা সে অনেক একজন দুঃখী মেয়ে ছিল। But Kids fancies that she to perhaps hear this very nightingale sing that this very song, perhaps it brought consolation to her heart also. এবং কিডস বলছে কি সেই রাত সেও পর্যন্ত এই নাইটিঙ্গেলের গান শুনেছে, এবং যদিও সে অনেক দুঃখী মহিলা ছিল কিন্তু তারপর নাইটিঙ্গেলের সং শোনার পরে তার মানে সেগুলো সান্ত্বনা পেয়েছিল অ্যাটলিস্ট। এরপর আরো বলছে, এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। দ্য পোয়েট দেন থ্রুস আউট রিস কোন জায়গায় ছিলাম? আচ্ছা, দ্য পোয়েট দেন থ্রোস আউট রিচ রোমান্টিক সাজেশন ইন দ্য লাস্ট লাইন অফ দ্য স্ট্যান্ড। এরপর সে একটু রোমান্টিসিজম কোনো কিছু বলছে যে হি কনজিউরড আপ এ ফেরি ক্যাসেল সিচুয়েটেড ইন সাম ডেজোলেট ফরলন ভিলেজ। সে এমন একটা মানে কি বলে যে গুহার কথা বলছে বা একটা মানে দুর্গের কথা বলছে, সেটা কিনা একেবারে নির্জন একটা জায়গায়। দিস ইজ পারহ্যাপস দ্য ক্যাসেল অফ ক্রুয়েল জায়ান্ট অর উইজার্ড। এগুলো ছিল সাধারণত যারা দৈত্য বা জাদুকর এদের মতো কারো একটা সেই দুর্গ ছিল। হু ওয়াজ মেড ক্যাপটিভ সাম বিউটিফুল মেডেন, যারা কিনা মানে কিছু সুন্দর সুন্দর মেয়েদেরকে আটকে রাখছিল, ক্যাপটিভ করে রাখছিল। দ্য মেইডেন সিটস ইন অন আপার উইন্ডো ইন ক্যাসেল, এবং সেই মহিলা তার জানালার পাশে সাধারণত বসেছিল। সি ইজ দ্য স্ট্রমি ওয়েভ অফ দ্য অশ্বিন ইন দ্য বিং এট দ্য ব্রিঙ্ক অফ হুইচ দ্য ক্যাসেল ইজ সিচুয়েটেড, এবং সে জানালার পাশে বসে সমুদ্রের সুন্দর সুন্দর দৃশ্য এগুলোকে দেখতো আর কি। এন্ড হার হার্ট সিংস উইদিন হার, এবং মানে তার যে হৃদয়টা, তার মানে হৃদয়টা একবার পুরোপুরি যেন দুঃখ ভারাক্রান্ত হয়ে যেত, কারণ তাকে তো ক্যাপটিভ করে রাখা হয়, তাকে মানে জোর করে আটকে রাখা হয়েছে। শি ইজ স্যাড বিকজ দেয়ার সিমস টু বি নো এসকেপ ফর, এবং সে এতটাই মানে অনেক দুঃখ পেত কারণ ওখান থেকে সে আসলে পালাতে পারবে না। বাট পারহ্যাপস হার হার্ট ইজ গ্ল্যাডেন, কিন্তু মানে কোনো কারণে তার হৃদয়টা আবার আনন্দিত হতো, ইভেন ইন হার ডিপ ডিস্ট্রেস, যদিও সে এতটা মানে খারাপ অবস্থার মধ্যে ছিল। বাই হার সুইট সিঙ্গিং অফ দ্য সাম নাইটিঙ্গেল হুইচ ইজ সিঙ্গিং টুডে, এবং মানে এর কারণটা কি? সেটা হচ্ছে সে হয়তো কোনো নাইটিঙ্গেলের গান শুনেছিল, এরকম সুইট সং। Thus the Nightingale song has been heard not only by the poet today or by Rath thousands of years back. তো সুতরাং এখানে নাইটিঙ্গেলের সঙ্গে শুধুমাত্র যে কবি আজকে শুনতেছে এইটাও না, এবং যে রাত সে আরো হাজার হাজার বছর আগে শুনছে এইটাও না, বরঞ্চ মাঝে যারা ছিল তারাও শুনেছে। তো এটা দ্বারা বোঝায় নাইটিঙ্গেল হচ্ছে একটা ইমমর্টাল বার্ড, তার সুর আগেও শোনা হয়েছে, এখনো শোনা হচ্ছে, ভবিষ্যতে শোনা হবে। The Nightingale song is thus immortal and has been heard throughout the ages. এটা হচ্ছে 7th স্ট্যান্জায় বলা হয়েছে। বুঝতে পারছেন কি ভালো মতো? এই স্ট্যান্ডার্ডে মানে নাইটিঙ্গেলের সাথে ওই মহিলাটার একটু মানে কানেকশনটা আরেকবার একটু বলুন। আচ্ছা, এখানে দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে নাইটিঙ্গেলের সুরটা আসলে কত সুন্দর এবং সেটা কারা কারা শুনছে। প্রথমটা বলা হয়েছে রাথের। রাত হচ্ছে একজন বাইবেলিক্যাল ফিগার, যে মানে যে কিনা তার সে ছিল সে তার একজন ইহুদি হাজবেন্ডকে বা একজন ইহুদিকে সে বিয়ে করছিল। যখন তার হাজবেন্ড মারা যায় তখন তার যে শাশুড়ি, সেই শাশুড়ি তাকে জোর করে ওখানে রেখে দিয়েছিল এবং তাকে অনেক মানে কষ্টকর কাজ করাইতো বা কষ্টসাধ্য কাজ করাইতো। সুতরাং তার লাইফটা অনেক কষ্টকর ছিল। তারপরও এত কষ্টের মধ্যে সে যখন নাইটিঙ্গেলের গান শুনতো তখন তার অনেক ভালো লাগতো। এগুলো মানে হাজার হাজার বছর আগের কোনো ঘটনা। এরপরে আবার বলছে যে এখানে একজন মহিলার কথা বলা হয়েছে যাকে কিনা কিছু জাদুকরেরা বা হচ্ছে কিছু দৈত্যরা তাদের যে গুহা বা কেভ বা হচ্ছে তাদের যে দুর্গ ওখানে আটকে রেখেছিল, যার কারণে মানে তার ওখান থেকে পালানোর কোনো অবস্থা ছিল না। দ্যাটস ওয়াই সে এই ওখানকার সে মানে দুর্গের জানালার পাশাপাশি
মানে এর আশেপাশে যে সমুদ্র থাকতো, এবং মানে দুঃখ বা ভারাক্রান্ত মন নিয়ে আর কি ওখানে বসে থাকতো। কিন্তু যখন সে নাইটিঙ্গেলের গান শুনতো তখন তার অনেক ভালো লাগতো। তো এটা হচ্ছে হয়তো আরো অনেক বা আরো মানে এমন কোনো কিছু এটা দ্বারা বোঝাচ্ছে যে নাইটিঙ্গেলের গানটা সেই রাত হাজার হাজার বছর আগে শুনতে পেতো, ইভেন এখন কবি শুনতে পাচ্ছে, এবং এখানে তার ইমাজিনেশন বা ইমাজিনারি ক্যারেক্টার আছে, যেমন এখানে যাদের কথা বলা হয়েছে, একজন মহিলার কথা যাকে আটকে রাখা হয়েছে, সেই সমস্ত ক্যারেক্টারও শুনতে পেয়েছে এবং তারা আনন্দিত হয়েছে, বা তারা মানে গ্ল্যাডেন্ড ফিল করছে, আনন্দ অনুভব করছে। এটা তারা বলছে নাইটিঙ্গেল ছিল ইমমর্টাল, বাট তার গানটা অনেক আগে হাজার হাজার বছর আগেও শুনতে পেয়েছে মানুষ, এবং কবি এখন শুনছে এবং ভবিষ্যতে শোনা যাবে। এটি এখানে বোঝানো হয়েছে। বুঝতে পারছেন ফাতেমা জোহরা? জি। আচ্ছা, ভাই আপনি কি এরপর হচ্ছে, নাইটিঙ্গেলের গান কখনো কি শুনছেন? আরে ভাই এটা আমি কেমনে শুনবো? ইউটিউবে কি সার্চ দিলে পাওয়া যাবে নাকি? আরে এটা নাইটিঙ্গেল শব্দ হচ্ছে বুলবুলি, এখন বুলবুলি কি গান গায় নাকি তা তো আমি জানি না। এত ভালো হওয়ার কারণ নাকি? আচ্ছা ঠিক আছে। আমি এমনিতে শালিক পাখির কথা শুনছি, আমাদের ওখানে যারা বিদ্যুতের খুঁটি গাড়তে আসছিল অনেক আগে, আমি তখন মনে হয় ক্লাস 8-এ পড়ি, মেবি 8-এ, হ্যাঁ 8 বা 9-এ। তখন ওখানে তারা দেখছিলাম একটা শালিক নিয়ে আসছিল, ওটা অনেক সুন্দর কথা বলতে পারতো, শালিক পাখি। অবশ্য আমার আমার ছোট ভাইয়া একটা পালতো, কিন্তু মারা গেছে। প্রায় 1.5 বছর পর্যন্ত ছিল, একটু একটু কথা বলতে পারতো, তারপরে মারা গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট স্টেজ দেখুন, ফরলন। ফরলন শব্দের মানে অর্থ হচ্ছে যে হঠাৎ করে, বা মানে একাকী, বা মানে এটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা দ্বারা যে কবিকে একা করে ফেলছে আর কি, মানে কবিকে সেই, আমরা কিন্তু এতক্ষণ যা দেখলাম সবই কিন্তু কবি সেই নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে যাবার পর, এই যে আমরা আজকে যে স্ট্যান্ডার্ড করে পড়লাম, এরপরে তার আবার সেই ওয়ার্ল্ড থেকে ব্যাক করে চলে আসবে। এটা কিন্তু এসকাপিজম, যে সে পার্থিব জীবনটা খারাপ, সুতরাং সে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে ওরকম একটা আইডিয়াল বা সুন্দর ওয়ার্ল্ডে যেতে চেয়েছিল, বা সে ইমাজিনেশন দ্বারা মানে গিয়েছিল, কিন্তু সে পার্থিব জীবনটাকে ছাড়তে পারবে না, কারণ তাকে এই ওয়ার্ল্ডে ফিরে আসতে হবে। দ্যাটস ওয়াই এই লাস্ট স্টেজে সে আবার ফিরে আসছে, মানে এসকেপ করছে আবার। এটা আমরা কিন্তু বলা এসকেপিজম। ওকে, এখানে বলছি কি ফরলন, একাকী বা হঠাৎ করে, দা ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। এই মানে এই যে ওয়ার্ডটা, বা মানে মনে হয় যেন একটা ঘন্টা ধ্বনির মতো শব্দ আমি শুনতে পেলাম, টু টল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ, এবং আমাকে একেবারে তোমার জগৎ থেকে আমার জগতে নিয়ে আসলো, মানে কবি নাইটিঙ্গেল ওয়ার্ল্ড থেকে এখন আমার পার্থিব লাইফে বা মান্ডান ওয়ার্ল্ডে চলে আসছে। অ্যাডিউ বিদায়, এবং সে নাইটিঙ্গেলে কি বলছে, মানে সে কি জানাচ্ছে আর কি, বিদায় জানাচ্ছে তাকে, বা ভাই ভাই জানাচ্ছে। দ্য ফেন্সি ক্যান নট চিট সোয়েল, মানে আমি যে তোমার সাথে এখন কল্পনার জগতে ছিলাম, এগুলো তো আমার সাথে কোনো কল্পনা করতে, সরি কল্পনা আমার, মানে এগুলো তো তোমার সাথে বা আমার সাথে কোনো প্রতারণা করতে পারে না। অ্যাজ শি ইজ ফেমড টু ডু ডিসিভিং এল, কারণ সে কল্পনা এতটা দক্ষও না, মানে আমি যতক্ষণ কল্পনায় তোমার জগতে ছিলাম, এই কল্পনাটা আমাকে মানে একেবারে টোটালি প্রতারণা করতে পারে না আমার সাথে, এবং কারণ এই যে কল্পনা এটা এত দক্ষ না যে আমার সাথে প্রতারণা করবে এরকম কোনো কিছু। এডিও এডিও, বিদায় বিদায়, দাই রিলেটিভ এফএম ফেটস, তোমার যে এত সুন্দর গান এগুলো এখন আমি আর শুনতে পাচ্ছি না, কারণ মানে যেহেতু সে এখন চলে আসবে ওখান থেকে, বা চলে আসার একটা প্রসেসের মধ্যে আছে, সুতরাং সে আর কি নাইটিঙ্গেল গান শুনতে পাবে না, সেজন্য সে বলছে ফেডিং, মানে সেই এফএম বা সুন্দর গানগুলো তার কাছ থেকে ফেড হয়ে যাচ্ছে। পাস্ট দ্য নিয়ার মেরিওস, এবং বলছে আমি এখন আশেপাশে যে মাঠগুলো আছে আমি এগুলো যে যেন অতিক্রম করে আসলাম, মানে সে নাইটিঙ্গেল ওয়ার্ল্ড থেকে চলে আসতেছে। ওভার দ্য স্টিল স্ট্রিম, সেই ঝর্ণার উপর দিয়ে, আপ দ্য হিল সাইড, পাহাড় পর্বতের উপর দিয়ে, এন্ড নাও দিস ফিউরাইট ডিপ, এবং হচ্ছে এই যে যে মাটির নিচে যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের মানে উপর দিয়ে, মোট কথা খুবই এখন নাইটিঙ্গেল ওয়ার্ল্ড থেকে চলে আসতেছে। তো সে আসার পথে যা যা দেখছে, তো সে এগুলো বর্ণনা করছে, এগুলো কিন্তু সব তার কল্পনায়। বলছে ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস ওয়াজ ইট এ ভিজন, মানে আমি একটু পরে যা বা মানে এর পরের দৃশ্যে বা আরেকটু সামনে আমি যা দেখতে পাবো, ওগুলো কি কোনো মানে দৃশ্যমান কোনো কিছু ছিল না, পরে ওয়াকিং ড্রিম, নাকি আমি একটা স্বপ্ন দেখছিলাম, মানে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডের সাথে গেছিল, এটি কোনো স্বপ্ন ছিল নাকি আসলে একটা সত্যিকার অর্থে বা মানে এটা আসলে কোনো বাস্তব ছিল। ফ্লেট ইন দ্যাট মিউজিক, তোমার গানটা তো এখন নাই, এটা তো চলে গেল। ডু আই ওয়াক অর স্লিপ, আমি কি জেগে আছি নাকি ঘুমিয়ে আছি। এটা হচ্ছে লাস্ট স্ট্যান্ডা, মানে কবি মোট কথা এই স্ট্যান্ডা নাইটিঙ্গেল ওয়ার্ল্ড থেকে চলে আসার পর যা যা দেখছে এগুলো এসে বলছে। এবং লাস্ট স্ট্যান্ডা দেখুন, ওখানে এক্সপ্লানেশন লাস্ট স্ট্যান্ডা বলছে কি, এটা হচ্ছে 71 থেকে 72 লাইন। দ্য পোয়েট হ্যাড ফর এ হোয়াইল ফরগটেন দ্য রিয়েল ওয়ার্ল্ড হুইচ ইজ ফুল অফ অরেনিস ফেভার এন্ড দ্য ফ্রেড, মানে কবি আসলে কিছু সময়ের জন্য তার একটু রিয়েল ওয়ার্ল্ড থেকে চলে যেতে হয়েছিল, কারণ এখানে অনেক খারাপ খারাপ কিছু আছে,
দুঃখ কষ্ট জ্বর মানুষ সবসময় ভালো অবস্থায় থাকে না, এই সমস্ত কিছু যার কারণে সে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে চলে যেতে চেয়েছে বা এসকেপ করতে চেয়েছে। এটি কিন্তু এসকেপিজম। দ্য নাইটিঙ্গেল সং হ্যাজ ইন্সপায়ার্ড হিম, কারণ নাইটিঙ্গেল গানটা তাকে অনেক ইন্সপায়ার করছিল, এন্ড অ্যারাউজড হিজ ইমাজিনেশন, এবং তার কল্পনা শক্তিকে জাগ্রত করছিল। হুইচ উইথ ইটস হেল্প হি হ্যাড ফর এ ওয়াইল ট্রান্সপোর্টেড হিমসেলফ টু দ্য ডার্ক ফরেস্ট ফর নাইটিঙ্গেল সিং, এবং এই নাইটিঙ্গেলের এই সাথে গানের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে সে তার নিজেকে খুঁজে পেয়েছে কোথায়, নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে, বা সে নাইটিঙ্গেলের জগতে চলে গেছে আর কি ইমাজিনেশনের দ্বারা। বাট দ্য ওয়ার্ড ফরলর্ন used in the last line for the preceding instances serves as a sad reminder to him that he is truly a reality forlorn। তবে এখানে এই ফরলর্ন ওয়ার্ডটা দ্বারা আসলে বুঝিয়েছে যে ওই ওয়ার্ল্ডটা তাকে ত্যাগ করতে হবে, তাকে এখন একাকী এই আবার তার আগের ওয়ার্ল্ডে চলে আসতেই হবে, কারণ সে এই ওয়ার্ল্ডের বাসিন্দা। এবং যেহেতু আমাদের পার্থিব লাইফে দুঃখ কষ্ট আছে, সুতরাং আমাদেরকে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে, আমরা নাইটিঙ্গেলের মতো আইডিয়াল কেউ না। অ্যাজ অফ এ সাডেন, সুতরাং এরকম একটা হঠাৎ করে আর কি, হি ওয়াকস আপ ফ্রম হিজ বিউটিফুল ডে ড্রিম, সে তার এই দিবার স্বপ্ন থেকে জেগে উঠছে, এন্ড বিকামস অ্যাওয়ার অফ দ্য হিজ ওরিস এন্ড ডিফিকাল্টিস, এবং তার এই যে মানে দুঃখ কষ্ট, তারপরে সমস্যা, যে কঠিনতা, এই সমস্ত কিছু সম্পর্কে সে মানে কনসিয়াস হয়ে গেছে বা সতর্ক হয়ে গেছে। The word forlorn is thus like the loud sound of bell which walks up from the walks us from our কি বলছে walks us up from our sleep। তো এই forlorn ওয়ার্ডটা হচ্ছে মানে একটা বেলের মতো, সেটা কিনা আমাদের সেই একটা আইডিয়াল ওয়ার্ল্ড থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসছে আমাদের এই বাস্তব লাইফে বা রিয়েল ওয়ার্ল্ডে। এরপর The poet therefore bids farewell to the মানে সে তার কল্পনাকে বিদায় জানিয়েছে, and to the nightingale, এবং নাইটিঙ্গেলকে and his song, এবং তার গানকেও। Gone to the world for sweet fancies into which the poet sought escape from the weariness, the fever and the threat all his world. His romantic fancy had for a short while transported him into this world of beauty, but now when he comes back to himself and remembers the realities of life again, he feels the fancy cannot help us long। মানে যেহেতু সে এই এতক্ষণ কল্পনা জগতে ছিল, তবে যখন সে তার রিয়েল সেন্স চলে আসছে তার মধ্যে, তখন নাকি সে বুঝতে পারছে যে এখানে আমরা থাকতে পারবো না, কারণ আমি তো এতক্ষণ কল্পনা করতেছিলাম, তো আমি তো বাস্তব ওখানে কখনো যাওয়া সম্ভব হবে না, এবং আমরা তো ওই লাইফের বাসিন্দাও না, ওই লাইফের বাসিন্দা হচ্ছে নাইটিঙ্গেল, আমরা হচ্ছে পার্থিব লাইফের বাসিন্দা। সুতরাং আমাদের এখানকার দুঃখ কষ্ট আনন্দ অনুভূতি সুখ ব্যথা এগুলো নিয়ে থাকতে হবে। সুতরাং সে আর কি এখানে চলে আসছে, বা তার স্বপ্নটা যখন এটা গেছে তখন সেগুলো বুঝতে পারছে। It can make us forget ourselves only for a short while। এটা জাস্ট মানে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে বা এত সুন্দর ওয়ার্ল্ডে আমরা যাই, এটা শুধুমাত্র আমাদের অল্প সময়ের জন্য নিয়ে যেতে পারে, অল্প সময়ের মানে আমাদের পার্থিব যে দুঃখ কষ্ট এগুলো অল্প সময়ের জন্য তারা মানে ভুলিয়ে দিতে পারে। লাইক এ ফেয়ারি হ্যাভিং সুপারন্যাচুরাল পাওয়ার, পরে মানে একটা পরীর মতো তার সেই ঐশ্বরিক ক্ষমতা দিয়ে ইট ক্যান ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বাট এজ শর্ট অনলি। মানে হয়তো অনেক যারা জাদুকর আছে বা একজন পরীর মতো বা ঐশ্বরিক ক্ষমতা যারা আছে, তো সেই ক্ষমতা দিয়ে সে আমাদের ওয়ার্ল্ডটাকে বা আমাদের লাইফটাকে অল্প কিছু সময়ের জন্য সুন্দর করতে পারে বা এরকম মানে দুঃখহীন করতে পারে, কিন্তু এটা খুব অল্প, এটা ডিউরেশনটা খুব কম। দাস হি কলস ফেন্সি ডিসিভিং। সুতরাং সে এই ফেন্সি বা কল্পনা কি বলছে, একটা প্রতারক। ওকে, লাস্টে কি বলছে, দ্য পোয়েট হিয়ার ডেসক্রাইব দ্য গ্রাজুয়াল ফেডিং অফ দ্য সাউন্ড অফ দ্য নাইটিঙ্গেল সিঙ্গিং। এখানে মানে নাইটিঙ্গেল গানটা আস্তে আস্তে তার থেকে দূরে চলে যাচ্ছিল, ভেনিশ হয়ে যাচ্ছিল, সেটাই বলছে। দ্য নাইটিঙ্গেল ফার্দার দ্য নাইটিঙ্গেল flies farther and farther, and নাইটিঙ্গেল তার থেকে অনেক মানে দূর থেকে দূরে চলে যাচ্ছে। ইট ইজ হিয়ার্ড ওভার দ্য ফিল্ডস নিয়ার বি। এটা এই তার আশেপাশে যে ই আছে, জায়গা জমি আছে বা মানে যে জায়গা আছে, মাঠ আছে, এখান থেকে অনেক দূরে শোনা যাচ্ছিল আর কি। দেন ইট ফ্লাইস অ্যাওয়ে স্টিল ফার্দার ওভার দ্য কোয়ারি স্ট্রিম এন্ড ইট সাউন্ডস গ্রোস ড্রিমার। এবং যতই সে মানে সময় যাচ্ছিল, সে আস্তে আস্তে সাউন্ডটা তার থেকে অনেক দূরে চলে যাচ্ছিল। দ্য পোয়েট দেন হিয়ার্স ইট সাউন্ড ফ্রম দ্য ভ্যালি। এরপরে কবি এটার সাউন্ড অস্পষ্টভাবে কোনো ভ্যালি থেকে শুনতে পেয়েছিল। এন্ড ইট সিঙ্গিং বাই নাও গ্রোস অলটুগেদার ইনঅডিবল। এবং এরপরে শেষমেশ তার কাছে এমন মনে হচ্ছে যেন সেটা সে শুনতেই পাচ্ছে না, তার কাছে এটা ইনঅডিবল মনে হচ্ছে বা মানে বোধগম্য নয় আর কি, এরকমটা মানে যে সে ওই ওয়ার্ল্ডটা থেকে চলে আসে, এবং এখন আর সে নাইটিঙ্গেলের সুন্দর গান শুনতে পাচ্ছে না, কারণ সে তো অনেক দূরে চলে আসছে নাইটিঙ্গেল ওয়ার্ল্ড থেকে। এটি হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল কবিতা। এটা কি বুঝতে পারছেন ভালো মতো সবাই? লাস্টের পার্টটা আরেকবার বলেন। আচ্ছা, লাস্টের পার্ট হচ্ছে এই নাইটিঙ্গেল। আচ্ছা আচ্ছা, লাস্টেরটা বলছে যেহেতু এই আমরা কিন্তু দেখছি ফরলোন একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটা কবির কাছে মনে হচ্ছে একটা ভেলের মতো। তো ওই ওয়ার্ডটা শোনার সাথে সাথে সেটার সেন্সে ফিরে আসছে। তো সে কল্পনা করছে, আমি কি তখন কল্পনা করছিলাম নাকি আমি বাস্তবে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে গিয়েছিলাম? তবে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে আমি থাকতে
পারবো না। কারণ কি, কারণ ওটা আমাদেরকে অল্প সময়ের জন্য থাকতে দেয়, কারণ ওটা এমন আইডিয়াল ওয়ার্ল্ড যেখানে সাধারণত হিউম্যান মানুষ যেতে পারে না আর কি। ওকে, তো এরপরে বলছে আমাকে ওয়ার্ল্ড থেকে চলে আসতে হবে। তো সে চলে আসার পথে সে যা যা দেখছে তাইকে বর্ণনা করছে। সে পাহাড়ের উপর দিয়ে আসছে, সমুদ্রের উপর দিয়ে আসছে, এবং সে যত দূরে আসছিল নাইটিঙ্গেলের গানটাও অতটা আস্তে আস্তে বা মানে আস্তে আস্তে অতটা ফেড হয়ে বা অদৃশ্য হয়ে যাচ্ছিল, বা মানে সে আর শুনতে সক্ষম হচ্ছিল না, এরকম একটা অবস্থা সে মানে এই নাইটিঙ্গেলের সংটা চলে যাচ্ছিল। এবং ওইভাবে কবিতাটা শেষ হয়ে গেছে যে সে এমন একটা জায়গার পর চলে আসছে বা তার বাস্তব লাইফে চলে আসছে যে সে আইডিয়াল ওয়ার্ল্ড মানে নাইটিঙ্গেল ওয়ার্ল্ড থেকে আর গান শুনতে পাচ্ছে না। বুঝতে পারছেন? ভাই এটা এক কথায় এটা মেইন থিমটা কি হবে? মেইন থিম হচ্ছে আমাদের দুইটা লাইফের মধ্যে তুলনা, কম্পারিজন, নাইটিঙ্গেলের লাইফ আর আমাদের পার্থিব লাইফ। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা কবিতা আছে, এটা হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান হাওয়ার। এটা আপনাদের রিডিং এন্ড রাইটিং মানে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং অনেক ইম্পর্টেন্ট। এটা একবার আসছিল মেবি একবার বা দুইবার। এটা হচ্ছে আমরা আগামীকাল পড়বো, খুব ছোট একটা কবিতা, আশা করি আগামীকাল এই সাবজেক্ট টোটাল শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে এই সাবজেক্ট থেকে আমি শর্ট কোশ্চেন ই করে দেবো, মানে পড়া দেবো আর হচ্ছে বুঝিয়ে দেবো। আর দেখি পরের হ্যান্ড নোট করবানে, আমার এক্সাম আসছে তো সামনে, তো এখন হয়তো করা যাবে না, পরে করবানে। আচ্ছা, এরপর আপনারা কোন সাবজেক্ট শুরু করবেন? অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিল, নাকি ইন্ট্রোডাকশন টু ড্রামা, নাকি হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? ভাইয়া পোয়েম মানে পোয়েমের এই পার্টটা যেটা শেষ করলেন, এটা আমরা আমরা এখন কিভাবে পড়তে পারবো? আমার তো মাঝখানে কিছু গ্যাপ ছিল। আচ্ছা, আপনার যেহেতু গ্যাপ আছে তো আপনি জাস্ট সামারি গুলো দেখুন। আর অনেকগুলো তো সামারি নেই, তো আপনি ওখানে দেখবেন ডেভেলপমেন্ট অফ থট আছে, ওইগুলো দেখুন। যদি এরপরে সমস্যা তাহলে আমাকে নক দিয়ে আমি বুঝিয়ে দেবো, মানে মোটামুটি সংক্ষেপে। ইউটিউবে মানে এখন ভিডিও তোরা আছে। যদি আচ্ছা, যদি আরেকটা এখন এগুলো আবার মানে রিভাইজ দিতে তাহলে আরো প্রায় 2 মাস কম করে লেগে যাবে। তো এরপর তো বাকি সাবজেক্ট গুলো তো আমাদের শেষ না হবে না, না, তাই না? ওটার দরকার নেই। হ্যাঁ, রিভাইজ তো যাবে না, যখন আমরা আবার তাহলে কোশ্চেন গুলো এটা পড়বো। হ্যাঁ, ফারিবাদ জোরা বলুন। মানে আমি কোশ্চেনের কথাই বলতে চাচ্ছিলাম, যে কোশ্চেনগুলো আপনি হ্যান্ড নোট করার কথা হ্যাঁ বললেন, হ্যাঁ, তাই আমি না? হ্যান্ড নোট করবো, কারণ সামনে তোমার এক্সামের শেষে হয়তো ওগুলো করা হবে হ্যান্ড নোট গুলো। ভাই তাহলে সামারিগুলো দিয়ে দেন তো এখন গ্রুপে, জাস্ট সবাই আমি দেখুক। এই আপনাদের এমনিতে টেক্সট পড়াবো আর হচ্ছে শর্ট আর সময় সামারি গুলো আমি আপনাকে টোটাল লিংক দিয়েছিলাম, ওখান থেকে একটু কালেক্ট করে আচ্ছা, নেবেন। সবগুলো যদি আমি মানে দিতে যাই অনেক সময় লাগবে আমি না। প্রিন্ট করেছি আমি ভাই আপনাদেরকে সবগুলো। লিংক দিচ্ছি। প্রিন্ট বুঝতে করে আমি পারছি বের করছি। সুমন ভাই? প্রিন্ট করছি ভাই আমি। আচ্ছা আপনি, আচ্ছা আমি আচ্ছা তাহলে আমি মনে হয় নেক্সট উইকে ল্যাপটপ নিব, তো আমি দরকার হলে টোটাল একটা পিডিএফ মানে ই করে দেবানে হ্যাঁ প্রত্যেকটা সামারি, ওইটাই, ওকে? ওটাই ভালো ভাই। ওগুলো একটা পিডিএফ বানিয়ে দেবানে, তারপরে এসে আমি টোটাল আপনাদের কাছে দিয়ে দেবানে, সেন্ড করে দেবানে। আচ্ছা আমি আচ্ছা, আর হচ্ছে আজকে তো আচ্ছা আর পড়া আমি আজকে দাগিয়ে যে গ্রুপে শেয়ার করে দিব, ইউটিউব থাকবে না, মানে আগামীকালকের জন্য হচ্ছে লর্ড বাইরনের শর্ট ফ্লিপ কোয়েশ্চেন। তাহলে এরপরে আপনারা কোনটা শুরু করবেন? আমার আমার মনে হয় যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা শুরু করলে ভালো হবে, কারণ ড্রামাটা সহজ আছে। আর মানে ড্রামা তো আপনার লাইন বাই লাইন পড়তে পারবো না, জাস্ট সামারিটা পড়বো, কোনটা থিম আছে এগুলো পড়তে হবে। আর যদি আপনারা চান ভাষায় বসে লাইন বাই লাইন পড়তে পারেন, কারণ একটা লাইন বাই লাইন ড্রামা পড়তে গেলে একটা শেষ করতে 2 মাস লাগবে। তো এই যে 5টা ড্রামা আছে, 5টা ড্রামা শেষ করে দিয়ে একটা 10 মাস লাগবে, এগুলো তো সম্ভব না, তাই না? তো যদি লাইন বাই লাইন পড়তে আপনারা ভাষায় বসে জাস্ট, যদি চান ইংরেজি সহকারে পড়বেন, আবার যদি চান যে আমি অতটা পারবো না, আমি শুধু এটা পড়বো, বাংলাটা পড়বো বোঝার জন্য, আপনারা ওটাও করতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়। তবে যদি পারেন ইংরেজি সহকারে, পারলে বাংলা থেকে দেখে পড়বেন, যাতে অ্যাটলিস্ট কিছু ভোকাবুলারি শেখা হয়, সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারেন, যদি সম্ভব হয় আপনাদের দ্বারা। আমি কিন্তু এগুলোই করছিলাম যখন আমি কিন্তু পড়ি নাই, ঠিক আছে, মানে স্যারদের কাছে পড়ি নাই এমনিতেই। তো এগুলো লাইন বাই লাইন পড়ছিলাম, যদি মানে ফার্স্টে অতটা বুঝতাম না, তো আস্তে আস্তে শেষ করছিলাম যতটুকু বুঝতাম, সাথে বাংলাটা নিয়ে পড়তাম। দেন থাকা যে থিম বা হচ্ছে মেইন মেইন যে পয়েন্ট, ওগুলো অ্যাটলিস্ট বোঝা যায় 2-3 বার পড়লে। তো ওইটা আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, ওয়েট করুন একটু। আচ্ছা, আজকে যেটা শেষ করলাম এটা নাকি আর কারো কোনো কোশ্চেন আছে? বিদ্যুৎ যাচ্ছে। না, আচ্ছা, তাহলে আজকে এটুকুই থাকুক, আর আমি পড়া গ্রুপে দিয়ে দেবানে। আর আমি বলছিলাম সামারি লিখে দিতে,
কেউ শেয়ার করেন নাই। আচ্ছা যাই হোক, সুমন ভাইয়া হচ্ছে নওরিন, আপনাদের নওরিন তো অসুস্থ, ওকে সুমন ভাই আমি আপনাকে দিতে বলছিলাম। ফাতিমাতুজ জোহরা আপনিও আজকে এই যে কবিতাটা শেষ করলাম, এটা আপনি সামারিটা পড়বেন, দেন আপনি আপনার মতো করে একবার টোটাল প্রত্যেকটা স্ট্যান্জা বাই স্ট্যান্জা সামারি লিখে দেবেন আগামীকালের মধ্যে। ওকে, মানে পারলে প্রত্যেকটা স্ট্যান্জা, তারপর 8টার সাথে কত 8 2 16 16 লাইনটা যেন হয়। ওকে, আর যদি বেশি পারেন তো লিখবেন, সমস্যা নেই। ঠিক আছে। ভাই এরপরে আমাদের কঠিন সাবজেক্ট, সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা হবে? সব মানে বলেন, যারা আছে তারা বলে কঠিন, যদি জানেন আপনি ওটা ইজি সাবজেক্ট, যদি আপনি ভালো মতো বুঝতে পারেন। মানে কঠিন বলতে কোনো কিছু নাই, আপনি বুঝলে আপনার, হ্যাঁ ওইটা এমনিতে মানে অনেকে ভয় পায় ওইটা নিয়ে যায়। সাধারণত আমরা এইচ ভিত্তিক আমি তো মনে হয় সবাইকে ওই বইটা দিয়েছিলাম, যে উইলিয়াম জে লং এর একটা বই, আমি এটা সবাই দিয়েছিলাম না, সুমন ভাইয়ের ফাতিমাতুজ জোহরা। দেখতে হবে ভাইয়া, মনে আছে হয় আছে। ছিল না। আচ্ছা সুমন ভাইয়া, আপনার কাছে ফাতিমাতুজ জোহরা যদি না থাকে তো আপনি ওখান থেকে কিনে নিয়েন, আর পুরাতনটা এখন পাওয়া যাবে, মনে হয় পুরাতনটা 100 টাকা মতো নেয়। ওকে, এটা দেখি আছে মনে হয়। তো হচ্ছে শুরু করবো। আচ্ছা তাহলে আজকের ভিডিও থাকুক। ওকে, হ্যাঁ ভাই আছে এটা। কি শুরু করবেন ভাই, এটা একবার বলেন তো, কি শুরু করবেন? চলে গেল।